স্বাগত ডিবিসি সংবাদে। সাথে আছি ইশরাত জাহান। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছর নয়, বরং পার্লামেন্টের মেয়াদ 4 বছর হওয়া উচিত। আল জাজিরা সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এমনটাই বলেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সুষ্ঠু নির্বাচন আয়োজনে দ্রুত সংস্কার কমিশন কাজ করবে বলে জানান তিনি। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছর হবে এমন কোনো সিদ্ধান্ত আসেনি, বরং অংশীজনদের দাবির মুখে বাংলাদেশ সংসদের মেয়াদ 4 বছর হওয়া উচিত বলে প্রধান উপদেষ্টা আল জাজিরায় সাক্ষাৎকারে বলেছেন। 4 বছর রেফারেন্সটা আসছে, আপনি জানেন কিছুদিন আগে কনস্টিটিউশন কারো ডিমান্ড ছিল যে পার্লামেন্টটা 4 বছর হোক, ঠিক না? সেই আলোকে একটা গভর্নমেন্টের ক্ষেত্রে এটা আসছে, নট টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এমন বাস্তবতায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারের 4 বছরের মেয়াদ নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানানো হয়। অনেক ক্ষেত্রে ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে। আমার কথা আপনারা একটু শুনেন। তারপর বলছেন যে 4 বছরের কম, তারপরের কোশ্চেনটা উনি বলছেন যে আরো আপনি দেখেন না, পুরোটা ক্লিয়ার করা হয়েছে, এখানে 4 বছরের কথা কিন্তু বলা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নত হয়েছে জানিয়ে তিনি বলেন, সারা দেশে অপরাধ কমার পাশাপাশি কমেছে বিশৃঙ্খলাও। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে নিহতদের নামে তাদের এলাকায় সরকারি প্রতিষ্ঠানের নামকরণের ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া যারা নানা কারণে পঙ্গুত্ব বরণ করেছেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি তার। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণ আন্দোলনে আহতদের হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থানে আহত শহীদ পরিবারগুলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ করে আমরা বিএনপি পরিবার। ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দেন, আন্দোলনে নিহতদের স্মরণে তাদের নিজ নিজ এলাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম দেওয়া হবে। ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সংস্কার বাস্তবায়নে 4 বছর সময় লাগার পেছনে ভিন্ন কোনো পরিকল্পনা থাকতে পারে। 4 বছর লাগবে সংস্কার করতে? কেন? সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মানে পলিটিক্যাল পার্টি। যে বাচ্চারা আজকে যাদের 20, 22, 25 বছর বয়স, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়াই জানে না, তারা আর কতদিন বঞ্চিত হবে? এছাড়াও সামাজিকভাবে যারা নানা কারণে পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকেও সহযোগিতা করা হবে বলে জানানো হয়। আমরা বলেছি দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। দ্রুত নির্বাচন হওয়া দেশ ও জাতির জন্য মঙ্গল। ম্যান্ডেট না থাকায় অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে ততই সমস্যা তৈরি হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তার। আমরা অবশ্যই সংস্কার চাই, আমরা আগে বলেছি, এটা আপনাদের যৌক্তিক সময়ের মধ্যে, এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কি হবে যে আপনি ক্ষমতায় ফিরে যেতে চাইছেন। রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবিলায় সঠিক পথেই আছে অন্তর্বর্তী সরকার, তবে নেই রোডম্যাপ ও কৌশল। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে হতে হবে আরও গতিশীল। আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী 100 দিনের পর্যবেক্ষণ নিয়ে এসব জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে বলে জানানো হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। 3 দিন পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 100 দিনের পর্যবেক্ষণ নিয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরে টিআইবি। অসাম্প্রদায়িকতা এবং সংস্কারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এতে বলা হয়, সরকার পতনের পর প্রশাসন পরিচালনায় অন্তর্বর্তী সরকারের দক্ষতা ও কর্মপরিকল্পনায় ঘাটতি আছে, নেই কৌশল ও রোডম্যাপ। কৌশলগত পরিকল্পনার উপর ভিত্তি করে সেই একটা সুনির্দিষ্ট সময়
সময়সীমা নির্ধারণ করে জনগণের কাছে আরো অনেকটা স্বস্তির বিষয় হতো, একটা সুস্পষ্ট ধারণা হতো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপটা এরকম। তাহলে যেটা অ্যাডভোকেজমটা সেটার থেকে আমরা সরে আসতে পারবো বলে আমরা মনে করি। কিছু কিছু ক্ষেত্রে টিআইবি বলছে সরকারের নানা উদ্যোগের পরেও বাজার নিয়ন্ত্রণে আসেনি। প্রতিটি ক্ষেত্রে এখনো দখল ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি। ইতিবাচক রাজনৈতিক চর্চার ঘাটতি কিন্তু দৃশ্যমান। বিশেষ করে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি তো 5 আগস্টের বিকাল থেকে সেটা লক্ষণীয় দেখা গেছে, সেটা অব্যাহত আছে। এমনকি এটাকে কেন্দ্র করে এই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজিকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, যেটি আমরা মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি মনোভাব ইতিবাচক হলেও বিদেশি ঋণ সহায়তা সংশ্লিষ্ট শর্ত অতিরিক্ত দায় সৃষ্টি করবে বলে আশঙ্কা টিআইবির। আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্যতা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। 1 মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যা মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 13 আসামিকে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয়েছে কারাগারে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যায় তাদের সংশ্লিষ্টতা রয়েছে। জুলাই-আগস্টে গণহত্যা মামলার 13 আসামিকে সোমবার সকালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক এলাহি চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। তবে অন্য এক মামলায় রিমান্ডে থাকায় এদিন হাজির করা হয়নি সাবেক কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাককে। বেলা 11:15টায় শুরু হয় বিচার কাজ। শুনানি শেষে মামলার তদন্তের জন্য 1 মাসের সময় বেঁধে দেয় ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর জানান, জুলাই-আগস্টে গণহত্যার মূল মাস্টারমাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সোমবার হাজির করা হয় 13 আসামি, তার অন্যতম দোষর। আন্তর্জাতিক আইনে আপনারা জানেন যে অপরাধ সংগঠনের প্ররোচনা দেয়া, প্ল্যানিংয়ের সাথে থাকা, অপরাধ প্রিভেন্ট করতে শক্তি থাকা সত্ত্বেও প্রিভেন্ট না করা, যারা পারপিট্রেট করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি না দেয়া, এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর অধীনে আইনে অপরাধ। এই অপরাধের দায় এই প্রত্যেক আসামির উপরে আছে, সেটা আমরা আদালতকে জানিয়েছি। তিনি ট্রাইব্যুনালকে জানান, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিপোর্ট যেটা দাখিল করেছেন 1 নম্বর মামলায়, যে একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। এদিকে আবেদনের প্রেক্ষিতে মামলার অভিযোগের কাগজ ও আসামির সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি আসামিদের সাথে দেখা করতে পারবেন আত্মীয়স্বজনরা। কিসের অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা দেয়া হবে, অথবা পরে দেয়া যেতে পারে। তা আমরা যেহেতু অ্যারেস্টের সময় পাইনি আমাদের 2 আসামিদের ক্ষেত্রে, সেহেতু আমরা আবেদন করেছি, মাননীয় ট্রাইব্যুনাল সেটা বিবেচনা করে মঞ্জুর করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক থাকায় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। 44তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া 46তম বিসিএস-এর ফল আবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবগঠিত সরকারি কর্ম কমিশন। এছাড়া 45তম বিসিএস-এর লিখিত পরীক্ষার খাতা পুনরায় তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করার সিদ্ধান্ত হয়েছে। 46তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ 10,638 জন প্রার্থীর সঙ্গে আরও সমান সংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে নতুন করে ফল প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক গৃহীত 44তম বিসিএস 2021-এর আংশিক অর্থাৎ 3,930 জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ 11,732 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালী এলাকায় ফের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এর আগে বেলা 11:30 থেকে বিকাল 4টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। দীর্ঘ সময় ট্রেন ও সড়কে যান চলাচল বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। এছাড়া বিক্ষুব্ধদের ছোড়া পাথরে আহত হয়েছেন আটকে থাকা ট্রেনে 3 যাত্রী। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে সোমবার বেলা 11:30টার দিকে মহাখালী রেল ক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়, তীব্র যানজটের সৃষ্টি হয় সড়কে, সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। লক্ষ লক্ষ হাজার হাজার গাড়ি আটকে রয়েছে পিছনে, এত কঠিন দুর্যোগে পড়ে গেলাম আমরা। মহাখালী রেল ক্রসিং পার হওয়ার সময় নোয়াখালী থেকে ঢাকায় আসা আন্তনগর উপকূল এক্সপ্রেস থামানোর চেষ্টা করে বিক্ষোভধরা, কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে ইটপাটকেল ছোড়ে তারা। আহত হয় শিশুসহ 3 জন। প্রশাসনের আশ্বাসে রাজপথ ছেড়ে আন্দোলনকারীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের দিকে চলে যায়। ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে পরিস্থিতি। সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় করিডোরে বসে অনশন করেন তারা। এই খবর পেয়ে সন্ধ্যার দিকে মহাখালীতে কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে মহাখালী গুলশান সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিকাল 4টা পর্যন্ত আমাদের বলা হয়েছে এটা নিয়ে কমিশন গঠন করা হবে, কিন্তু কমিশন গঠন করার পর এটা ব্রিফিং এর আগে আবার ক্যান্সেল করা হয়েছে। এটা নিয়ে টালবাহানা করতে এখন 12 সদস্য সচিবালয়ে অনশনে বসছে। তার প্রেক্ষিতে আমরা তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থী আজকে দিন রাত ভর আমরা অনশনে বসছি। এদিকে সন্ধ্যায় রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনায় তিতুমিরের শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিতুমির কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে, সামনে এটা হবে, এটার একটা আশু আমরা একটা মনে করি যে এটার একটা সমাধান হবে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। মহাখালীতে তিতুমির কলেজের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করছেন। আমরা আবারও সরাসরি যেতে চাই সেখানে। আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। একটা ভুল মেসেজ হয়তো বা আনফরচুনেট আপনাদের কাছে চলে গিয়েছে, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের কালকের কর্মসূচি যেটি ঘোষণা করা, আমরা রেল গেটে কালকে অবস্থান নিচ্ছি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আজকে সারা দিন আমাদের তিতুমিরের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে 11টা থেকে কিন্তু 4টা পর্যন্ত অবস্থান করেছে, আপনারা জানেন। যেহেতু আগামীকালকে আমাদের সাথে বসবে মূলা ঝোলাক অথবা যাই করুক, রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু বসার সিদ্ধান্ত এসেছে। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে মাঠে নামিয়ে দিয়ে জনদুর্ভোগ তৈরি করতে চাচ্ছি না। আমরা আগামীকালকে আমাদের তিতুমির পক্ষ থেকে সিদ্ধান্ত এটাই, তিতুমিরের ক্যাম্পাসের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এখানে কোনো পরীক্ষা, ক্লাস কোনো কিছুই সংগঠিত হবে না। এর বাইরে এবার যেটা পজিটিভ মেসেজ, আমরা রাষ্ট্রপক্ষের সাথে আলোচনায় যাচ্ছি। যদি সেখানে পজিটিভ মেসেজ না আসে, মনে রাখবেন শুধুমাত্র রেলগেট নয়, আমরা আরো এক্সট্রিম হতে বাধ্য হব। প্রস্তুতি এটা নিয়ে রাখুন, যদি পজিটিভ মেসেজ না দেয়, আমাদেরকে যদি মূলা ঝুলিয়ে বিদায় করে দেয়, আমরা হচ্ছে বৃহৎ কিছু করবো। তবে ঘোষণা একটাই, আমরা কালকে রাজপথ অবরোধ করছি না। বারাসাত ব্যারিকেড কর্মসূচি, একটি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। বারাসাত ব্যারিকেড কর্মসূচি এটি শুধুমাত্র আজকের জন্য ছিল না, এটা অনির্দিষ্টকাল ঘোষণা করা। যে পর্যন্ত তিতুমির বিশ্ববিদ্যালয় গঠিত না হবে, কমিশন গঠিত না হবে, আমাদের বারাসাত ব্যারিকেড কার্যক্রম চলতেই থাকবে। এটা এমন নয় আজকে বন্ধ হয়ে গেল। তিতুমির কলেজের শিক্ষার্থীদের প্রেস ব্রিফিং চলছিল, সরাসরি ছিলাম সেখানে। পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে পারিবারিক বা আত্মীয় স্বজনের রাজনৈতিক পরিচয়ে যেন কেউ চাকরি বঞ্চিত না হন, সেই সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে 1.5 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফররাজ হোসেন। এছাড়া প্রাথমিকভাবে পুলিশ সংস্কারে বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে জানান তিনি। বলেন, কাউকে গ্রেপ্তারের আগে উচ্চ আদালতের নির্দেশ মানতে এবং যাকে গ্রেপ্তার করা হবে তার পরিবারের সদস্যদের অবশ্যই ফোনে জানানোর বিধানের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। 31 ডিসেম্বরের মধ্যে কমিশন পূর্ণাঙ্গভাবে পুলিশ সংস্কারের প্রস্তাবনা সম্পন্ন করতে পারবে বলে জানান তিনি। আইন আছে কড়া আইন, সেকশন 54 আর সেকশন 167। 54 হলো যে ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করে উইদাউট এনি ওয়ারেন্ট। আরেকটা হলো 167, যেটা হলো আপনি যেখানে পুলিশ আপনার রিমান্ডে নেয়। এই দুটো বিষয় কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত দেওয়া মালিক না, সুপারিশ করা আমরা হোম মিনিস্ট্রিও মালিক না। এটা আইন মন্ত্রণালয়ের আইন। শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, সরকারি দল করে না, এইসব যুক্তি দেখে আমাকে ক্ষেত্রে চাকরি হয়নি। তো আমরা এই জিনিসগুলো আমাকে বাদ দিতে সুপারিশ করছি। গাজীপুরের 2 কারখানা শ্রমিক ও এলাকাবাসী ত্রিমুখী সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন। আগুন দেওয়া হয়েছে একটি তৈরি পোশাক কারখানায়। বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে 2টি কারখানা শ্রমিকদের সড়ক অবরোধের এক পর্যায়ে এই সংঘর্ষ বাধে। অবরোধে নবীনগর চন্দ্রা মহাসড়কে দীর্ঘ যানজটে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কাশিমপুরে বন্ধ ঘোষণা করা হয়েছে 28টি কারখানা। বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো সোমবার সকালে বিক্ষোভ শুরু করে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। গাজীপুরের চক্রবর্তী এলাকায় অবরোধ করা হয় নবীনগর চন্দ্রা মহাসড়ক। একই সময়ে মহাসড়কের জিরানি এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করে ডরিন ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা। 1 নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার দাবি জানান তারা। যে আমাদের বেতন ঠিক মতো দেয় না, 7 তারিখের মধ্যে বেতন আবার টাইম পরিশোধ করতে হইব, ঠিক আছে। তারপরে টিফিন বিল দিতে হইব 50 টাকা, মানে সরকারে যে নতুন করে নিয়ম করছে এটা এগুলো কিছু মানে না। যেগুলো স্টাফ খারাপ ব্যবহার করতো, ওয়ার্কারের সাথে খারাপ ব্যবহার করতো, মারধর করতো, গালিগালাজ করতো, তাদের নাম দেওয়া হয়েছে, 13 জনের নাম দেওয়া হয়েছে। এই জন্য মনে করেন যে ডরিন ফ্যাশনে এখন খালি মনে করেন যে এই গন্ডগোলের সৃষ্টি। বেলা 11:30টার দিকে বাগবিতণ্ডায় জড়ায় ডরিন ফ্যাশন ও বেক্সিমকো কারখানার শ্রমিকরা। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। শ্রমিকরা পানিশাইল ও কলতাসুতি এলাকায় ঢুকে পড়লে স্থানীয়দের সাথে ত্রিমুখী সংঘর্ষ বাধে। আহত হয় 5 জন। এ সময় উত্তেজিত শ্রমিকরা জিরানি বাজারের পাশে অ্যামাজন নেটওয়ার্ক কারখানায় আগুন দেয়। পাশে বাসাবাড়িও ছিল, বাসাবাড়িতে আগুন ছড়াইতে পারে না, আমরা দ্রুত ব্যবস্থা নিছি। আর যেহেতু এটা একটা নিট গার্মেন্টস, সেখানে জ্যাকেট তৈরি হয়, ফ্যাব্রিক ছিল, তুলা ছিল। আমরা এখানে এসে জানলাম যে শ্রমিক অসন্তোষের কারণে আগুন লাগিয়ে দিছে। শ্রমিক অসন্তোষের জেরে কাশিমপুর এলাকার 28টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বেক্সিমকোর ওয়ার্কারদের যদি বেতন যত দ্রুত দেওয়া যায় ততই ভালো। বেতন পেলে ওরা আমার ধারণা ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে ঢুকে, আর বেতন না পেলে ওরা কিন্তু প্রত্যেক দিনই রাস্তায় এসে এই ধরনের বিশৃঙ্খল পরিবেশ বা পরিস্থিতি তৈরি করে রাখে। শ্রমিক বিক্ষোভের জেরে মহাসড়কে তৈরি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন অসংখ্য মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। নাটোরে শীতের সবজি বাজারে এলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। আলু, পেঁয়াজ সহ সব ধরনের সবজির দাম এখনও আকাশ ছোঁয়া। সরবরাহ কম থাকায় বাজার দর ঊর্ধ্বমুখী বলে জানান বিক্রেতারা। অন্যদিকে বাজার তদারকি করে নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে আনার দাবি সাধারণ ক্রেতাদের। নাটোরে নিচা বাজার, স্টেশন বাজার ও মাদ্রাসা মোড় বাজার শীতকালীন সবজিতে ভরপুর, কিন্তু ক্রেতার জন্য নেই কোনো সুখবর। এই সময় আলুর দাম হওয়ার কথা কেজি প্রতি 20 থেকে 30 টাকা, সেখানে ক্রেতাকে গুনতে হচ্ছে কেজি প্রতি 80 থেকে 85 টাকা। সব কিছুর দাম দেখি সব সময় বাড়তে থাকে। এই যে আলুর কেজি এখন 70 টাকা, যে আলুর হওয়ার কথা ছিল 20 থেকে 40 টাকা কেজি। তরকারি মাছের সব দাম বেশি, আমরা গরিব মানুষ কিনতে পারি না, কিভাবে চলি? আলুর মজুদ থাকার পরেও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ হিমাগার মালিক, মজুদদার ও আড়তদারদের বিরুদ্ধে। বিছন লাগাচ্ছে, এজন্য বিছনের দাম বেশি, কারণ এখন আলু তো আর নতুন এখন নাই। এটা নিয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছে তারা যদি এই সুদৃষ্টি দেয় যে ইনকাম, এই ইনকামের উপরে যেন চলতে পারি। এছাড়া ফুলকপি, বাঁধাকপি 80 থেকে 100 টাকা, সিম 100 থেকে 120 টাকা, অন্যান্য সবজি 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সিম 80 টাকা কেজি কিনা 100 টাকা কেজি বেচিচ্ছি। আমদানির উপরে নির্ভর করে, যেদিন আমদানি বেশি এদিন কমে যায়, আবার বাইরে যায়। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। এক সপ্তাহের ব্যবধানে সবজির দর কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। শীতের সবজি আস্তে আস্তে আমদানি হচ্ছে, দামও কমতেছে। বেগুনটা আস্তে আস্তে উঠতেছে, বেগুন ছিল 80-100, এখন 50-60 বেগুন নামছে। বাজার তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের।
ডিবিসি নিউজ ডেস্ক। সহিংসতার মধ্যে এবার মিয়ানমার থেকে পালিয়ে আরও 56 জন বাংলাদেশে প্রবেশ করেছে। সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার 22 ভাড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে তারা। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জারিন তাসনিম জানিয়েছেন, অনুপ্রবেশ করা 56 জন মিয়ানমারের চাকমা তঞ্চঙ্গা সম্প্রদায়ের। তারা উখিয়া কুতুপালং হিন্দু রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় জড়ো হয়ে আছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিজিবি এবং পুলিশ সদস্যরা তাদের নিরাপত্তা দিচ্ছে। এদিকে অনুপ্রবেশকারীরা বলছেন, রাখাইন রাজ্যে সংঘাতের কারণে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছেন তারা। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনিয়োগ পেলেন হরিণী আমারাসুরিয়া। সোমবার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে তাকে নিয়োগ দেন। পাশাপাশি শপথ নেন মন্ত্রিসভার সদস্যরাও। গেল 14 নভেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পার্লামেন্টের 225 আসনের মধ্যে 159টি আসনে জয় পায় দিশানায়েকের বামপন্থী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি। এরপরই আমারাসুরিয়াকে প্রধানমন্ত্রী পদে বহাল রাখার পাশাপাশি হেরাতকে ফের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট। এর আগে সেপ্টেম্বরে দিশানায়েকের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর আমারাসুরিয়াকে প্রধানমন্ত্রীর পাশাপাশি বেশ কয়েকটি দপ্তরের দায়িত্ব দেন। ওই সময় নিজ দলের প্রবীণ আইন প্রণেতা পিজাথা হেরাতকেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি। কিন্তু পার্লামেন্টে তার দল জোটের আসন মাত্র 3টি হওয়ায় পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনে ডাক দেন। ফিলিপাইনে সুপার টাইফুন মানইর প্রভাবে ভূমিধসে 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উত্তরাঞ্চলীয় নিউভা একিজা প্রদেশে শক্তিশালী ঝড়ের প্রভাবে ভূমিধস হয়েছে। এ সময় বাড়ির নিচে চাপা পড়ে শিশু সহ একই পরিবারের 7 জন সহ 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার রাতে শক্তিশালী টাইফুনটি কাটানডুয়ানেস দ্বীপে আছড়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 195 কিলোমিটার। টাইফুনটি আঘাত হানার আগেই কয়েক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। বাতিল করা হয় বেশ কিছু ফ্লাইট। মাছ ধরা নৌকা সহ সব ধরনের নৌযানকে বন্দরে ফেরারও নির্দেশ দেওয়া হয়। 1 মাসের কম সময়ের মধ্যে ফিলিপাইনে এ নিয়ে 6টি বড় ধরনের ঝড় আঘাত হানল। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। চলে গেলেন কিংবদন্তি ফুটবলার ও স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। হৃদরোগে আক্রান্ত হয়ে 81 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার ও সতীর্থদের আক্ষেপ, জীবদ্দশায় যথাযথ মর্যাদা পাননি এই ফুটবলার। লন্ডন থেকে মেয়ে ফিরলেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে জাকারিয়া পিন্টুর। হাসপাতালের ভেতর বেডে শোয়া নিষ্প্রাণ জাকারিয়া পিন্টু। ভবনের নিচে স্বজন হারানোর শোক নিয়ে অপেক্ষায় তার বৌমা আর আদরের প্রিয় নাতি। আজ থেকে আর দাদার সাথে গল্প করা হবে না তাজওয়ারের। ফুটবল নিয়ে মুক্তিযুদ্ধের সময়ের গল্পগুলো আর শোনা হবে না। অলওয়েজ আমাকে অনেক কেয়ার করতো, সবসময় যা চাইতাম তা দিত। খারাপ লাগার অনেক, সবাই দোয়া করবেন। অনেক মিস করব। আমিও আমার বাবা মায়ের জন্য এত করতে পারি না যেটা আমি আমার শ্বশুরের জন্য করতে পারছি। বাবা নাই, আমাদের খুব খারাপ লাগবে। বাসাটা খুব শূন্য হয়ে গেছে। বার্ধক্যে নুয়ে পড়া শরীরটাতে বাসা বেঁধেছিল নানা রোগ। রবিবার অবস্থার অবনতি হলে জাকারিয়াকে ভর্তি করা হয় হাসপাতালে। সোমবার সকালে প্রস্তুতি চলছিল কিডনির সমস্যা নিরসনে অন্য হাসপাতালে নেবার। তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেন নন্দিত এই কিংবদন্তি ফুটবলার। সকালবেলা আমি আব্বার সাথে ফার্স্ট আমি কথা বললাম, কথা বলার রেসপন্স ছিল না। আমি বললাম আব্বা কেমন আছে, এই আর কি। 2 মিনিট এক্সপায়ার করলো। যার যার বাবা তার কাছে প্রিয়, হয়তো আমার ফিলিংসটা আপনার হয়তো বুঝতে। হাসপাতাল থেকে দুপুর 2টা নাগাদ ধানমন্ডির তাকওয়া মসজিদে নেওয়া হয় জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়কের মরদেহ। বাদ আসর সেখানেই হয় প্রথম জানাজা। ফুটবলে দীর্ঘদিনের পথ চলায় সতীর্থ স্বজন আর ভক্তরা ছুটে আসেন শেষবারের মতো প্রিয় মুখটা দেখতে। এত ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল মর্সেন ক্লাবে যে তাকে বিট করে গোল হয়েছে এইরকম আমি দেখি নাই। স্বাধীন বাংলা ফুটবল দলের খেলাতেও দেখি নাই যে কেউ তাকে বিট করে গোল দিছে। পিন্টু ভাই এত ধার্মিক ছিলেন, উনি পুরা ফর্মে কোনো সময় চিন্তা করা যায়নি যে উনি আজকে রোজা নাই। বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করছে, ওনাকে আমরা সঠিকভাবে সঠিক জায়গায় আমরা দাঁড়া করাতে পারলাম না। আমরা এটাই নিয়ে এটা আমাদের ব্যর্থতা।
রাতে এই মুক্তিযোদ্ধার মরদেহ রাখা হবে হাসপাতালের হিমঘরে। মঙ্গলবার সকালে পিন্টুর প্রাণের ক্লাব মোহামেডান প্রাঙ্গণে দিনের প্রথম জানাজা। এরপর আরও 2টি জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে রায়ের বাজারের বুদ্ধিজীবী কবরস্থানে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।